আমাদের আজকের গল্পটি তার ভাষা এবং দৃশ্য বর্ণনার খাতিরে সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তো আপনি বলছেন এনআর এফআইআর করার সমস্ত অ্যালিগেশনই ভিত্তিহীন, তাই তো? ভেবে দেখুন, ঠিক বলছেন তো? ইন্সপেক্টর কমলেশ্বর মুখার্জির লাস্ট কনফার্মেশন কোয়েশ্চেনে এবারও মীনাক্ষী দুপাশে মাথা নেড়ে হ্যাঁ জানালো। কমলেশ্বর বাবু দীর্ঘশ্বাস ফেলে সুমন্তর মুখের দিকে তাকালেন। দুঃখ ও গ্লানি মিশ্রিত অবিশ্বাসের যে ছায়া সুমন্তর চোখ মুখের উপর নেমে এসেছিল, ইন্সপেক্টর বাবু স্পষ্টতই সেটা বুঝতে পারলেন। না না না, আপনাদের বেয়াদবি আর সহ্য করা যাচ্ছে না। আমার স্ত্রীর নামে বদনাম রটানোর চেষ্টা, আমি একটাকেও ছেড়ে কথা বলবো না। পুলিশে দেব, কোর্টে কেস করবো সবার নামে, বলে দিলাম। চঞ্চল বাউরি ভীষণ গর্জন করে প্রথমে সুমন্ত, তারপর কমলেশ্বরের দিকে আঙুল উঁচিয়ে কথাগুলো বলল। কালো ঘর্মাক্ত দেহটিতে একটি প্রকাণ্ড ভুঁড়ি, বুকের ছাতির কাছে এলোমেলো কতকগুলি কোঁকড়ানো লোম। লুঙ্গি পরে রক্তবর্ণ চোখে তার স্ত্রীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ষাঁড়ের মতো নিঃশ্বাস ফেলছে। কমলেশ্বর মুখার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে সুমন্তর কাছে এগিয়ে যেয়ে আস্তে করে চলুন বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে জিপে উঠলেন। আরও কিছুটা সময় লাগলো সুমন্তর স্বাভাবিক অবস্থায় আসতে। চোখের কোলে জমে ওঠা জলের কিছুটা গালের উপর দিয়ে গড়িয়ে পড়ার প্রায় সাথে সাথেই একবার কষ্ট করেই ঢোক গিলে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে এলো এবং জিপে উঠল। ড্রাইভার জিপে স্টার্ট দিল। এরপর এরকম করে ভদ্রলোকের বাড়িটা হানা দিলে না, দেখে নেব সবকটাকে। খুব সাবধান। চঞ্চলের শাঁসানি শেষ হবার সঙ্গে সঙ্গেই জিপটি গ্রামের কৌতূহলী লোকজনের মধ্য দিয়ে দূরে মিলিয়ে গেল। তীব্র জোরে মুখের থুতু রাস্তার উপর ফেলে চঞ্চল বাড়ির ভিতর প্রবেশ করে সশব্দে দরজাটা বন্ধ করলো। পরের স্ত্রীর রূপ কিংবা গুণ কোনোটিরই উপর আসক্তি সুবীরের ছিল না। খুব সহজেই তাকে বোকা বানানো যেত বটে, আর সেটা অনেকে বানিয়েছেও। বিশেষত যে সমস্ত ধান্দাবাজ লোকেরা সকাল হতে না হতেই হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ে মুরগি বানানোর উদ্দেশ্যে, তাদের কাছে। তবু সে সমস্ত সহ্য করেও সুবীর সবার ভালোই চাইতো, সে পুরুষ হোক কিংবা কোনো নারী। নারী, হ্যাঁ, তার কলেজ লাইফে হঠাৎ করে আবির্ভূত হওয়া পরমা সুন্দরী মহিলা বন্ধু যখন হঠাৎ করে অন্য আরেকজন দেবদূতের সাথে উধাও হয়ে গেল, তখনও সুমন্ত সুবীরের মুখ থেকে ছাড়, ভালো থাকুক উক্তিটি ছাড়া আর কিছুই শুনতে পায়নি। পরবর্তীকালেও তার হাবভাবেও মনে হয়নি যে সে বিশেষ কিছু দুঃখে আছে। চরিত্রের এই দিকটা আবিষ্কার করে সুমন্ত মনে মনে
এই নিরীহ গোছের ছেলেটাকে খুবই ভালোবেসে ফেলে। সুমন্তর নিজের স্ট্রিম ছিল কেমিস্ট্রি এবং সুবীরের এনভায়রনমেন্টাল সায়েন্স। ঘটনাটি সেই সময়ের, যখন ক্লাস 8 পাশ করা গ্রাম্য কোনো বিজ্ঞ জেঠু জাতীয় লোকের মুখেও শোনা যেত, পরিবেশ পরিচয়, ও কোনো ভবিষ্যৎ নাই, ও কোনো ভবিষ্যৎ নাই। পরিচয় এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা তারা বুঝতে পারত না, বলা যায় বুঝতে চাইতো না। এরকমই একদিন শীতের দুপুরে কলেজের খোলা ঘাসভূমির উপর বসে সুমন্ত তার প্রজেক্টের কিছু পেপার রেডি করছে। এমন সময় একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো, এই যে ভাই শুনছ? সুমন্ত প্রথমে বুঝতে পারেনি যে তাকেই কথাটা বলা হচ্ছে। কাঁধের উপর হাতের একটা স্পর্শ অনুভব হতেই মুখ তুলেই সুমন্ত দেখল তারই বয়সী একটি ছেলে। ভাই বলল, হয়তো সিনিয়র হতেও পারে। তাই সুমন্ত কোনো রিস্ক না নিয়ে নরম সুরে উত্তর দিল, হ্যাঁ দাদা, কিছু বলছো? আলাপ আলোচনা পর্ব শেষ হলে সুমন্ত বুঝতে পারে সামনের জন তারই বয়সী, নাম সুবীর চন্দ্র ঘোষ। সমবয়সীদের তুমি সম্বোধনটা মানায় না, কাজেই সেটা তুই এ নেমে আসতে 5 মিনিটের বেশি লাগলো না। এটা ওটা কথার পর সুবীর এক সময় সুমন্তকে একটি ছোট্ট ভিডিও দেখালো, যেখানে একজন ডিজিটাল মার্কেটার জানাচ্ছেন আপস্টক্সে কিভাবে রেফার এবং আর্ন করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন খুব অল্প সময়ের মধ্যে। সুমন্তরও এসব দিকে ঝোঁক ছিল, তাই সুবীর তার রেফারের লিঙ্কটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে এবং তার সদ্য আলাপী বন্ধুর পরামর্শ এবং পদ্ধতি অনুযায়ী কাজ করে। হ্যাঁ, সেবারে সত্যি সত্যি সেও বেশ ভালো রকমই উপার্জন করেছিল, যেটা দিয়ে সে তার টিউশন খরচগুলি খুব সহজেই মেটায়। তাই পরিচয়ের প্রথম লগ্ন থেকেই সুমন্তর ধারণা হয়েছিল যে সুবীর অত্যন্ত বড় উপকারী একজন ছেলে। না, শুধু তার সমবয়সীদের প্রতি ভ্রাতৃত্ববোধের যে গুণ, তার জন্যই নয়, গরিব বা কোনো সাহায্য প্রার্থীর সাহায্যে সর্বপ্রথম হাত বাড়িয়ে দেওয়ার তার যে প্রবণতা, সেটাও সুমন্তর খুবই ভালো লাগতো। অবশ্য এমন দিনও এসেছে যে পরের ক্ষত পূর্ণ করতে যেয়ে নিজের ঘায়ের প্রতি দৃষ্টিপাতও করেনি। তখন সুমন্ত তার বন্ধুত্বের কর্তব্য পালন করেছে। মাঝে মাঝে সুমন্ত এটাও ভেবে পেত না যে একটা ছেলে নেশা না করে থাকে কি করে। সে নিজে তার এই দিকের ক্যারিয়ার শুরু করেছিল দিনে 5টা করে পান দিয়ে, তারপর ক্রমশ বিড়ি থেকে সিগারেটে প্রত্যাবর্তন। এর থেকে বেশি এগোয়নি, এখনো তেমনটাই চলছে। কলেজ লাইফটা কাটলো, কিন্তু তাদের দুজনের বন্ধুত্বটা ক্রমশ আরো গাঢ় হয়ে উঠল। ইউনিভার্সিটির শিক্ষাটা দুজনের সম্পূর্ণ আলাদা স্থান থেকে করলেও ফোন কল হামেশাই চলত এবং মাসের 2টি বিশেষ দিনে কোনো এক শহুরে রেস্তোরাঁ অথবা হোটেলে ভুরিভোজটা বেশ ভালোই জমত। ভাগ্যের চমৎকার ফেরে দুজনের কর্মক্ষেত্রটিও হলো একই জায়গায়, বাতানগর উচ্চ বিদ্যালয়। একজন ভূগোল শিক্ষক, অপরজন জীবন বিজ্ঞানের। দুই বন্ধু আবার এক কাছে হয়ে তাদের আনন্দের আর সীমা রইল না। সেবার শনিবার, স্কুলে 4 পিরিয়ড হবে। গতকাল শিবরাত্রি উপলক্ষে স্কুল ছুটি ছিল। সুমন্তদের বাড়ির শিমুল খোলায় এই বিশেষ দিনটি উপলক্ষে প্রচুর বড় এক মেলা হয় প্রতি বছরই। ভোর থেকেই গোটা গ্রাম গম গম করে। কত মানুষ বাবা মহাদেবের মাথায় দুধ, গঙ্গাজল, বেলপাতা, ফুল উৎসর্গ করে ভক্তি প্রদর্শন করে।
চারিদিকে কত ঝলমলে আলো। সে এক দেখার মতো দিন। শিমুলখোলা থেকে 6 কিলোমিটার দূরে রায়ান নামক গ্রামটিতে সুবীরের বাড়ি। কথা ছিল সেদিন সন্ধ্যের দিকে সুবীর সুমন্তর বাড়ি যাবে। তারপর সারা রাত দুই বন্ধু মিলে মেলায় কাটাবে। পরদিন সকাল হলে আবার বাড়ি ফিরে এসে তারপর স্কুল যাত্রা। সারাদিনটা খুবই আনন্দে থেকে সন্ধ্যের গোড়ায় গোড়ায় সুমন্তর ফোনের উত্তরে সুবীর জানিয়েছিল, ভাই কিছু যেন মনে করিস না, শরীরটা না খুব একটা ভালো ঠেকছে না, মনে হচ্ছে যেতে পারবো না রে। কেন, কি হলো রে? জ্বর টর এলো নাকি? হ্যাঁ, নাকি গ্যাস হয়েছে আবার? না সেরকম কিছু না, কি জানি এমনিতেই ভালো লাগছে না রে। আরে ভালো লাগবে লাগবে, তুই চলে আয় তো। বাবা মহাদেবের সামনে মাথা ঠেকালেই সব ঠিক হয়ে যাবে। তারপর তো সারা রাত মেলা আছেই রে। চলায় চলায়। না রে, কিছু যেন ভালো লাগছে না। ঠিক আছে তুই আনন্দ কর, রাখলাম বুঝলি। কথাটা বলে ফোনটা কেটে দিয়েছিল সুবীর। বন্ধুর এহেন ব্যবহারে বেশ কিছুটা অবাকই হয়েছিল সুমন্ত। হতে পারে শরীর খারাপ, তা বলে ফোনটা এভাবে না কাটলেই পারত। বাইকটা নিয়ে যাবে কি একবার? না গেলেই মনে হয় সব থেকে ভালো হবে, কারণ ফোনে গলা শুনে মনে হলো সে হয়তো একাই থাকতে চায়। বাইকটা স্কুলের যথাস্থানে রেখে ব্যস্ত হয়ে স্টাফ রুমের দিকে এগিয়ে গেল। আজ সামান্য দেরি হয়ে গেছে আসতে। তড়িঘড়ি ব্যাগটা টেবিলের উপর রেখে চক, ডাস্টার এবং প্রেজেন্টের খাতাটা হাতে নিয়ে সুমন্ত ক্লাসে গেল। রুটিন তার মুখস্থই আছে। প্রথম পিরিয়ডের বেল বাজলে সুমন্ত বাড়তি আরো 2 মিনিট ক্লাসই রইল। তারপর স্টাফ রুমের দিকে রওনা হলো। পেছনের বেঞ্চের ছেলেগুলো সশব্দে গভীর নিঃশ্বাস ফেলল। মজা গেল। সিঁড়ি দিয়ে নেমে লম্বা দাওয়াটির উপর উঠেছে মুখোমুখি সুবীর। এই দেখ, এসে থেকে তো তোকেই খুঁজছি রে। একগাল হেসে সুবীর বলল, তা আজ আসতে দেরি হলো যে? ঘুমিয়ে গিয়েছিলে নাকি? হ্যাঁ, তা একটু গিয়েছিলাম বটে। তা তোর শরীর এখন কেমন আছে? একদম চাঙ্গা। আরে কাল মাথাটা না প্রচন্ড ধরেছিল, বুঝলি তো, বদহজম হয়ে গিয়েছিল বোধহয়। শুয়ে পড়েছিলাম আর ফোনটা কেটে দিলাম বলে কিছু মনে করেছিস নাকি? হ্যাঁ? না না, মনে করার কি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা পরে কথা হচ্ছে, ঠিক আছে? তাহলে ক্লাসটা লেট হয়ে যাবে, বুঝলি। সুবীর পাশ কাটিয়ে চলে গেল সামনের একটু দূরে ক্লাস 9-এর দিকে। এদিকে সুমন্ত ভ্রু দুটো কুঁচকেছে, তার মনে খটকা। সুবীর যদিও শরীর খারাপের অজুহাতটা ঠিকঠাক ভাবেই পেশ করার চেষ্টা করেছিল, তবুও অভিনয়টা তার মনোপুত হলো না। পরের মুহূর্তেই সে নিজেকে বোঝালো, হয়তো তোমারই বুঝতে ভুল হচ্ছে। 3 দিন কাটতে না কাটতেই সন্দেহটার উপর শিলমোহর লাগালো সুমন্ত নিজেই। যে ঘটনাগুলি ঘটছে তার থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ব্যাপার মোটেই ভালো দিকে গড়াচ্ছে না। প্রথম দিন ফোন কেটে দেওয়ার জন্য ক্ষমা চাইলেও পরিবর্তন কিছুই হলো না তো বটেই, ওপর থেকে বন্ধুর সাথে সম্পর্কটাও যেন কেমন তিক্ত হতে শুরু করলো। স্কুলে গেলেও সুবীর সুমন্তকে এড়িয়ে যেত।
ওর চেহারা দেখে কিন্তু একবারও মনে হয়নি সুমন্তর যে ও কোনো সমস্যার মধ্যে আছে। তবে কি প্রেম? সুমন্ত শুধুই ভাবত, ধরতে পারতো না কিছুই। শুধু বন্ধুর হঠাৎ এই পরিবর্তনটা তার কাছে খুবই কষ্টদায়ক হয়েছিল। পরবর্তী 7 দিনের রেকর্ড দেখলে জানা যায় এর মধ্যে 3 দিন সুবীর স্কুলে অ্যাবসেন্ট ছিল এবং একদিন এইচএমকে কোনো কারণ না দেখিয়েই হাফ ডেতে বাড়ি চলে যায়। ঘটনাটা সুমন্তর চোখের সামনেই ঘটে। অনবরত কামাইয়ের জন্য এইচএম তাকে কিছু কথা শোনান সেদিন। তবুও কিসের টানে এই অপমান অগ্রাহ্য করেও সে চলে গেল? সুমন্ত বাবু, আপনার বন্ধুটির কি হলো? হ্যাঁ, কাজকর্ম করবার কিছু ইচ্ছে নেই নাকি? আমার কথার উপর তো মুতে দিয়ে চলে গেল। এবার আপনি একটু বলে দেখুন। অবশ্য চাকরি ছেড়ে দিলে অন্যান্য শিক্ষক শিক্ষিকার অভাব হবে না আশা করি। তবুও ভালো, এইচএম কড়া মেজাজের নন। উনি যাকে বলে একেবারে মাটির মানুষ। প্রফেশনালি কথাবার্তা তিনি কোনোদিনই বলেন না, যতদূর সে বুঝেছে। অন্তরঙ্গতা এবং মাধুর্যের টানে ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর অত্যন্ত সম্মানের এবং ভালোবাসার পাত্র তিনি। পরদিন স্কুলের মাঠের একটা ছায়া ঘেরা নিরিবিলি জায়গায় গাছের নিচে সুবীরকে আপন মনে দাঁড়িয়ে থাকতে দেখে চেপে ধরল সুমন্ত। এই, তোর কি ব্যাপার বলতো? এইচএম যে ক্ষেপে রয়েছেন তোর উপর, মাঝে মাঝে কোথায় উধা হয়ে যাস বলতো? আজও সুবীরের মুখের উপর বিরক্তির ভাবটা ফুটে উঠল, কিন্তু সে যথাসম্ভব সেটিকে ঢেকে হাসবার চেষ্টা করে বলল, কিছু না তো, এমনি মানে ওই আর কি। কিছু না বললে শুনবো না। কিছু তো একটা ব্যাপার আছে বাবু, আমাকে সব খুলে বল। সুমন্ত আরও চেপে ধরল। তখন দাঁতের মারি একবার চেপে গভীর এক নিঃশ্বাস ফেলে অনিচ্ছা সত্ত্বেও সুবীর বলল, কোনোদিন ডায়েরি লিখেছ? তুই থেকে একেবারে তুমি? পরিবর্তন হয়েছে বই কি। সুমন্ত দুপাশে মাথা নেড়ে বলতে বাধ্য হলো যে না, সে লেখেনি। তাহলে বুঝতে তার টান কিরকম। লিখতে লিখতে যে কোন ঘোরের মধ্যে ডুবে যায় মানুষ, তা তুমি কল্পনাও করতে পারবে না। সে না হয় বুঝলাম, কিন্তু লেখার বিষয়টা কি? জীবন জীবন নিজের জীবনের অভিজ্ঞতা, মতামত ইত্যাদি ইত্যাদি। তপ্ত দুপুরে গাছের ছায়ায় বসে পাতাগুচ্ছের ফাঁক দিয়ে আসা ছিটে ফোটা সূর্যের আলোয়, আবার কখনো রাতের স্নিগ্ধ চন্দ্রালোকের নিচে একটা টেবিল ল্যাম্পের ম্রিয়মাণ আলোয় মনে হয় এসব মিছে চাকরি বাকরি করে কি হবে? টাকা পয়সাটাই কি জীবনের সব? আনন্দ কই আনন্দ? কথাগুলো বলবার সময় সুবীর বাঁ হাতটা নিজের পেছনে লুকিয়ে রেখেছিল। এখন সামনে আনতেই সুমন্ত দেখতে পেল সেই হাতে ধরে আছে একটি মাঝারি আকারের ডায়েরি। তোমার ক্লাস নেই? টিফিন তো শেষ হয়ে এলো বলে। আচ্ছা আমি যাই, বুঝলে। আমার তো ক্লাস আছে, দেখি ক্লাসটা করতে হবে। না, এরপর থেকে সুমন্ত আর বন্ধু বন্ধু করে লাফায়নি। একজন যদি বারবার বারবার এড়িয়ে চলে, তবে আর কতদিনই বা সম্পর্ক টিকিয়ে রাখা যায়?
হ্যাঁ, মন খারাপ হয়েছিল কিছুদিনের জন্য সুমন্তর, তবে ধীরে ধীরে কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লেগেছিল। এরপর থেকে একজন পরিপক্ক মানুষ হিসাবে নিজেকে সবার কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিল সুমন্ত। নিজের কাজের প্রতি অত্যধিক শ্রদ্ধাশীল হয়ে তো ছিলই, তবে তার সাথে অন্য কারোর খোঁজ খবর নেওয়াটাও বন্ধ করেছিল, বিশেষত সুবীরের। এর মধ্যে HM আরও একবার অনুপস্থিতির বিষয়টি নিয়ে তার সাথে কথা বলতে এলে সুমন্ত তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে বলেন, মাফ করবেন স্যার, আমি আর কারো খোঁজ খবর রাখছি না আজকাল। আই এম সরি, ডোন্ট মাইন্ড। HM একটু ভ্যাবাচাকাই হয়ে গিয়েছিলেন এই কথা শুনে। পাঁচ বছরের ছোট্ট ভাগ্নিটার জন্মদিন উপলক্ষে 16 এপ্রিল সুমন্ত দিদির বাড়িতেই ছিল। সারাদিন খুবই আনন্দের মধ্যে কাটল। ফোনটা এলো সন্ধে 7টায়। হ্যালো, কান্না জর্জরিত মহিলা কণ্ঠটি শুনেই সুমন্ত বুঝতে পেরেছে সুবীরের মা। সুবীর ফেরেনি মানে? বিস্তর এক গন্ডগোলের সংকেত পেল সুমন্ত। অবাক করা ব্যাপারটা হলো, ফোনটা কেটে যাওয়ার পর সুমন্ত আর ঘুরিয়ে ফোন করবার চেষ্টা না করেই বাইকটা বের করে চেপে বসে স্টার্ট দিল। হাত পাগুলো যেন নিজে থেকেই যন্ত্রাংশের মতো কাজ করলো। তাহলে কি এমনই এক বিপদের আঁচ সুমন্তর মন করেছিল? বাইকটা দাঁড় করাতেই ঘরের ভিতর থেকে কান্নার রোল ভেসে এলো। গেট পেরিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখল সুবীরের মা তখনও অঝরে কেঁদে চলেছেন। তাকে ঘিরে বসে রয়েছেন কিছু প্রতিবেশী ঘরের স্ত্রী লোকেরা। সুমন্তকে দেখে সুবীরের মা ছলছলে জিজ্ঞাসু চোখে আরো জোরে কেঁদে উঠল। সুমন্ত সেখানে না দাঁড়িয়ে শটান চলে গেল সামনের ঘরটির ভিতর। বিছানার উপর সুবীরের বাবা মন মরা হয়ে বসে আছেন। সুমন্ত এগিয়ে যেয়ে তার কাঁধে হাত রাখলে তিনি মুখ তুলে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেললেন। সুমন্ত তার পাশে বসে জিজ্ঞাসা করল, কাকা, কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? তিনি এতক্ষণ অতি কষ্টে চোখের জল সংবরণ করেছিলেন। এই কথা জিজ্ঞাসা করতেই তার দুই গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। ভারাক্রান্ত গলার স্বর নিয়ে তিনি যা বললেন তার মর্মার্থ এই, বেশ কিছুদিন ধরেই তার একমাত্র ছেলের আচার আচরণের বেশ কিছুটা পরিবর্তন হয়েছিল। হাসি খুশি শুভমনস্ক ছেলেটা হঠাৎই কেমন চিন্তাগ্রস্ত মনমরা হয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। নিজেকে প্রায় সব সময় ঘরবন্দি করে রাখত। ক্ষমা ভাব যেন মন থেকে হঠাৎই উধাও হয়ে না পাওয়া কোনো কিছুকে বলপূর্বক ছিনিয়ে নেওয়ার প্রবণতা জেগে উঠেছিল। ভয় করছিল তাদের, তার একমাত্র ছেলে মানসিক দিক থেকে কোনোভাবে কি বিপর্যস্ত হয়ে পড়ছিল। অনেকভাবে জানার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুই জানতে পারেননি। একদিন খুব জ্বর এলো। ডাক্তারবাবু এসে শরীর পরীক্ষা করে ওষুধ দিলেন, কিন্তু তিনিও মাথার কোনো ব্যামো অথবা বিকৃতি ধরতে পারলেন না। তাতে তারা একটু ভয়মুক্ত হলেন বটে, কিন্তু পরক্ষণে আরও একটা দুশ্চিন্তা তাদের ঘিরে ধরল। ছেলের উপর কোনো
ভূতের প্রকোপ পড়েনি তো। তাই তারা গোপনেই পরামর্শ করলেন কোনো এক সাধু সন্ন্যাসীকে ঘরে এনে একবার পরীক্ষা করিয়ে নেবেন। তেমন প্রয়োজন পড়লে একটা যজ্ঞ করারও অনুরোধ জানাবেন। কিন্তু গত পরশু হঠাৎই দেখলেন সুবীর একটা পিট ব্যাগ নিয়ে নতুন জামা প্যান্ট পরে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে কিছু না বলে। তারা ভারী অবাক হলো, কারণ এরকম আচরণ সে এর আগে কোনোদিনই করেনি। স্বভাবতই তাদের যেচে জিজ্ঞাসা করতেই হলো যে সে কোথায় যাচ্ছে। তাতে সুবীর আলোথালোভাবে জবাব দিল অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে, আগামী পরশু অর্থাৎ আজ ফিরে আসবে বলেই কোনো দিকে না তাকিয়ে গট গট করে গেট দিয়ে বেরিয়ে গেল। এক রাত পেরোতেই কোনো ফোন আসছে না দেখে গতকাল তারাই সুবীরকে ফোন করেন। সুইচ অফ। এখনো পর্যন্ত একই রকম। সেই শেষ দেখা তাদের ছেলেকে, তারপর আর কোনো খবর নেই। কথাগুলো বলেই তিনি আবারও ভেঙে পড়লেন। সুমন্তও যে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না। একটুক্ষণ চুপ থেকে বিনতির স্বরে বলল, কাকাবাবু, আমি কি একবার সুবীরের ঘরে যেতে পারি? সাথে সাথেই তিনি সুমন্তর কাঁধে হাত রেখে মাথাটা ওপর নিচে নাড়িয়ে সম্মতি জানালেন। সুমন্ত ধীরে ধীরে বিছানা থেকে উঠে সেই ঘর থেকে বেরিয়ে সুবীরের ঘরের সামনে এলো। বন্ধ দরজার পাল্লা দুটি ঠেলে সে ঘরে প্রবেশ করল। অন্ধকার। লাইট বোর্ডের অবস্থানটা জানাই ছিল। সুইচ অন করে টিউবলাইটটা জ্বালালো। এরপর বড় বড় নিঃশ্বাস নিতে নিতে গোটা ঘরটার এ মাথা থেকে ও মাথা ঘুরতে লাগলো। উদ্দেশ্য একটাই, কোনো মাদক দ্রব্যের গন্ধ ঘরের কোনো অংশ থেকে পাওয়া যাচ্ছে কিনা। না, তেমন কিছুই পেল না সুমন্ত। সামনের টেবিলটার দিকে এগিয়ে গেল। এই টেবিলটাতেই সুবীরের যাবতীয় খাতা বই রাখা আছে। ওটা কি? সেই ডায়েরিটা না? সেই প্রথম দিন থেকেই সুবীর যে সবাইকে ধাপ্পা দিয়ে আসছে, এমনকি তার মা বাবাকেও যে সে মিথ্যে কথা বলে ঘর ছেড়েছে, সেটা সে খুব ভালো করেই জানে। কোনো অফিসিয়াল কাজই তাকে দেওয়া হয়নি। কিন্তু তার একটা কথা সুমন্ত বিশ্বাস করেছিল, এই ডায়েরি লেখার কথা। তার সেদিনের কথাবার্তা এবং শারীরিক হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল যে সে সত্যি সত্যি ডায়েরি লিখতে শুরু করেছিল। তবে তার এত প্রিয় জিনিসটা সে ফেলে গেল কেন? পাতা শেষ হয়ে গেছে নাকি? ভাবনাটা ভাবতে ভাবতে ডায়েরিটা হাতে তুলে নিল সুমন্ত। চেয়ারটা টেনে বসে প্রথম দিকের কিছু পাতা উল্টালো। বিভিন্ন বাংলা, হিন্দি এবং ইংরেজি গানের লিরিক্স লেখা। আরও কিছু পাতা পর দেখা গেল পেন দিয়ে হিজিবিজি করে আম, লিচু, পায়রা ইত্যাদির ছবি আঁকা। এরপর আরও কিছু পাতা উল্টাতেই লেখাটা চোখে পড়ল সুমন্তর। আত্মজীবনী। উত্তেজিত হয়ে সুমন্ত পরের পাতাটা উল্টালো। খুব স্পষ্ট হাতের লেখা নয়, সামান্য চড়ানো। লেখা আছে, ব্যবসা করা অতি অবশ্যই ভালো, কিন্তু শিক্ষাতেও
এই যে আমি প্রতিদিন শিক্ষকতার ট্যাগ নিয়ে স্কুলে যে গাদাগুচ্ছের জ্ঞান দিয়ে আসছি, লাভ কি হচ্ছে? অবাক লাগে। এখনো মাছকে গাছবে ওঠার তুলনা টানা হয়। এখানেই শেষ। পরের পাতা। এখানেও বিশেষ কিছু লেখা নেই। কোনো পুজো উপলক্ষে কেনা প্রয়োজনীয় সামগ্রীর ফর্দ। এই পাতাটা উল্টে লেখাটা চোখে পড়তেই শরীরের সমস্ত লোম খাড়া হয়ে দাঁড়িয়ে গেল সুমন্তর। আজ অনেক দিন বাদ ওর সাথে দেখা হলো। সুমন্তর হাত দ্রুত পাতাটি উল্টালো। মনের কথাগুলো এখানে ব্যক্ত করে কলমটিকে আর কলুষিত করতে চাই না। পরের পাতা। ভাবনাগুলিকে কলুষিত আখ্যা যারা দিয়েছেন তাদের কাছে অন্তর থেকে ক্ষমা চেয়ে বলছি, আমি আপনাদের সাথে একমত নই। আপনাদের মন যদি অতই শুদ্ধ হবে তবে জানলেন কি করে? উত্তর দিতে পারবেন? শত দ্বিধা থাকলেও আমি ব্যক্ত করছি আমার মনে জমানো কুৎসিত অশ্লীল চিন্তাটি। সেদিন যখন লাল ঠোঁটে হলুদ শাড়ি পরে আমার সামনে ও এলো, সত্যি বলছি, ওর সৌন্দর্য দেখে আমি আরো একবার মুগ্ধ হয়ে গেলাম। ফর্সা দেহের চামড়ার উপর থেকে আলোর ছটা বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে প্রত্যেকটা আইবুড়ো যুবকের। যুবকগুলোর চোখের ওই লোভী লালসার দৃষ্টি আমার চোখ এড়ায়নি। যদিও ওকে আমি খুব একটা দেখতে পারতাম না, তবু সেদিন মনে হচ্ছিল ওকে জড়িয়ে ধরে কুদৃষ্টির হাত থেকে বাঁচাই। আমার মনের গভীরে তবে কি এখনো মীনাক্ষীর জন্য ভালোবাসা রয়েছে? না, শুধু আমারই নয়, মীনাক্ষীর বুকেও আমার প্রতি প্রেম যেন উপচে পড়ছিল। মনকে বারবার বোঝালাম, ও এখন অন্যের স্ত্রী, ও অন্যের সম্পত্তি। বাবা মহাদেব দেখছেন তোমায়। ওনার পবিত্র স্থানে দাঁড়িয়ে তুমি এসব কি চিন্তা করছো? হ্যাঁ, ছি 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 ছি। কিন্তু বিশ্বাস করো সুমন্ত, মীনাক্ষী আমার সামনে এসে আমার দিকে আর চোখে দৃষ্টিপাত করে ইচ্ছাকৃতভাবে তার কাপড়ের আবরণ সরিয়ে উদরদেশ উন্মুক্ত করে যখন শুধুমাত্র আমাকেই দেখানোর চেষ্টা করলো, সত্যি বলছি ভাই, ত্রিকোণ সূক্ষ্ম নাভির অতল গহ্বরে এই আমি এক মুহূর্তে তলিয়ে গেলাম। এক মুহূর্তে। তোমার সাথে আর কথা বলা সম্ভব নয় সুমন্ত, তোমার সাথে আর কথা বলা সম্ভব নয়। তুমি যদি জানতে পারো আমার মনের ভিতরের লালসার দানব যে কিভাবে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তবে তুমি আমার দূরে সরিয়ে দেবে সুমন্ত। আমার এই রূপ তুমি কোনো দিন দেখোনি। এই যে যৌন লালসা আমাকে ধীরে ধীরে বিপথে নিয়ে চলেছে, আমি বুঝতে পেরেও কিছু করতে পারছি না। আজও ফোন করেছিল লুকিয়ে লুকিয়ে। স্বামী বাইরে কাজে গিয়েছিল, সেই সুযোগে অনেক কথা হলো, প্রেমের কথা। আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য
ও আমার কাছে বারবার ক্ষমা চাইলো, বারবার। আমিও ভালোবেসে বললাম, ওসব ক্ষমা টমা চাওয়ার কি দরকার, যা হয়েছে তা ভুলে যাও। ও বলল, তোমার সব আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করে দেব, আর তোমাকে কাঁদাবো না। কথাটার মানে কি? আমার আশা আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ করবে ও? আজ ফোন তুলতেই ও প্রথমেই যে কথাটা বলল না আমায়, সেটা শুনে আমার হৃৎপিণ্ডের গতি 100 গুণ বেড়ে গেল। ও বলল, আমার সাথে পালিয়ে গিয়ে নতুন করে সংসার পাততে চায়। আমি বাধা দিয়ে বলেছিলাম, না না, এ কি বলছো, এ কি বলছো তুমি? হ্যাঁ, সমাজ কি ভাববে? হ্যাঁ, সমাজ কি ভাববে? তাতে ও বলল, তুমি এখনো সমাজকে ভয় পাও? না, ভয় আমি পাই না, আমি ভীতু নই। ও আমাকে এই গোপনীয় কথাগুলো কাউকে বলতে বারণ করেছে। কেউ যেন জানতে না পারে। সমস্ত পরিকল্পনা ও করবে। তারপর সুযোগ বুঝে দুজনেই শট খাবো, কেউ দেখতে পাবে না। আগামীকাল আমাদের দুজনের স্বপ্ন পূরণের দিন। মীনাক্ষী যে মনে মনে আমাকে কতটা ভালোবাসে তা আজ আমি বুঝতে পারলাম। আগামীকাল রাতের অন্ধকার নামলে মীনাক্ষীর শ্বশুর বাড়ি থেকেই আমরা দুজন সটকাবো। কোথায় যে যাব সেটাও মীনাক্ষী জানে। ও বলেছে যে ও নাকি সব ব্যবস্থা করে রেখেছে। এখন আমার কর্তব্য আগামীকাল দুপুরে আমাকে ওর শ্বশুর বাড়ি যেতে হবে। মাতৃভূমির সমস্ত মায়া কাটিয়ে আগামীকাল আমার গন্তব্য রামপুরহাট, মোরারো। এখানেই লেখা শেষ। সুমন্তর চোখ দুটো চকচক করে উঠেছে। দ্রুত হাতের ডায়েরিটা বন্ধ করে সেটিকে হাতে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে সশব্দে দরজার পাল্লা দুটি বন্ধ করে কাউকে কিছু না বলে বাড়ির থেকে বেরিয়ে বাইকে স্টার্ট ধরালো। প্রতিবেশীরা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইল। অনেকে আবার মুখ বিকৃত করল। মনে মনে ভাবল যেন মজা দেখতে এসেছিল। থানার সামনে বাইকটা স্ট্যান্ড করিয়ে হন্তদন্ত হয়ে থানার ভেতর প্রবেশ করলো সুমন্ত। হাতে ডায়েরিটা দারোগাবাবুর সামনে রেখে বললেন, স্যার, আমার বন্ধু নিখোঁজ হয়েছে, কিন্তু সে কোথায় গেছে সেটা আমি জানি। আপনি যদি দয়া করে আমাকে সাহায্য করেন তবে তাকে খুঁজে পাওয়া যেতে পারে। আরে দাঁড়ান দাঁড়ান, এভাবে হয় না, একটা সামান্য ফর্মালিটিস তো আছে। আপনি প্রথমে একটা মিসিং রিপোর্ট লেখান, তারপর ব্যবস্থা করছি। এরপর দারোগা সাহেবের আদেশে একজন কনস্টেবলের সাহায্যে সুমন্ত সমস্ত ফর্মালিটিস পূরণ করলো। তারপর ডায়েরি খুলে সমস্ত লেখাটা দেখায় সুমন্ত। সব কিছু দেখে দারোগাবাবু বললেন, দেখুন, এই জায়গাটা তো সম্পূর্ণ অন্য থানার আওতায় পড়ছে। প্রথমে আমাদের স্থানীয় থানায় সমস্ত ঘটনা জানিয়ে তাদের পারমিশন নিয়ে ওই স্ত্রীলোকের বাড়ি খুঁজতে হবে। ডায়েরিতে তো শুধু নাম মীনাক্ষী লেখা আছে, পদবি তো কিছু লেখা নেই। চেহারার বর্ণনা দিয়ে খুব সহজেই খুঁজে পাওয়া যেতে পারে, তাহলেও আজ রাতের মধ্যে তো সম্ভব নয়। আপনি তো বুঝতেই পারছেন সবই, আইন আমাদের এই পারমিশন দেয় না। আর যদি ওখানকার থানাতেও স্ত্রীলোকের মিসিং ডায়েরি করা হয় তাহলে কাজটা আরো সহজ হবে। আপনি আজ নিশ্চিন্তে বাড়ি চলে যান, আগামীকাল সকালে আসুন।
আমি নিজে আপনাকে সাথে নিয়ে যাব, কথা দিচ্ছি। দারোগা বাবুর কথা মতো পরদিন সকালেই সুমন্ত থানায় হাজির হলে জিপ নিয়ে দুজন কনস্টেবল ড্রাইভার সহ চললেন মুরারোর উদ্দেশ্যে। দারোগা বাবু বললেন, সুমন্ত বাবু, রামপুরহাট থানার দারোগা বাবু পারমিশন তো দিয়েছেন, কিন্তু গতকাল পর্যন্ত কোনো নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখানো হয়নি। সুমন্ত ভ্রু কুঁচকাল, ভাবল এটাও তো হতে পারে। অনেকে আবার মান সম্মানের খাতিরে এই ধরনের পারিবারিক সমস্যার লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করে। দেখা যাক খোঁজাখুঁজি করে কি পাওয়া যায়। দরজার কড়া দুটি দুবার খটখট করতেই আচমকা সশব্দে সে দুটি খুলে সামনে এসে দাঁড়ালো এক ভীষণ দর্শন লুঙ্গি পরিহিত লোক। রামপুরহাট থানার দারোগা শ্রী কমলেশ্বর মুখার্জি লোকটিকে জিজ্ঞাসা করলেন, চঞ্চল, তোমার শ্বশুর বাড়িটা যেন কোথায়? কেন রায়ান? তোমার স্ত্রীর নাম কি মীনাক্ষী? হ্যাঁ স্যার। কেন? সে এখন কোথায়? কেন, ঘরেই আছে। তোমার স্ত্রীকে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলেই কমলেশ্বর মুখার্জি বাড়ির ভিতর প্রবেশ করলেন। তার পিছু পিছু সুমন্ত। রায়ান থানার দারোগা আর আসেননি, তিনি রামপুরহাট থানাতেই রয়ে গেছেন। চঞ্চল এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে একটু হতভম্বই হয়ে গিয়েছিল। দারোগা একটা চেয়ার অধিকার করে বসে তাড়া লাগালেন। কি হলো চঞ্চল, ডাকো তোমার স্ত্রীকে, দেরি হয়ে যাচ্ছে তো নাকি? চঞ্চল তার বিশাল ভুঁড়িটা দুলিয়ে একটি ঘরের ভিতর চলে গেল। 1 মিনিট কাটতে না কাটতেই আবার বেরিয়ে এসে গোমড়া মুখে একপাশে দাঁড়ালো। এর কিছুক্ষণ পরেই ছম ছম করে নূপুর বাজিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলেন একজন স্ত্রীলোক। তার রূপের বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুমন্ত শুধু দেখল সুবীরের লেখা ডায়েরির বর্ণনার সঙ্গে সামনের স্ত্রীলোকটির চেহারা একদম মিলে যাচ্ছে। সত্যি তার রূপে মুগ্ধ হয়ে যেতেই হয়, যেন স্বর্গের অপ্সরাকে জোর করে নামিয়ে এনেছে মর্তের এই দানব চঞ্চল। এদিকে কমলেশ্বর বাবুর ভ্রু কুঁচকেছে। মীনাক্ষী সামনের একটি চেয়ারে এসে বসতেই দারোগা প্রথম প্রশ্ন ছুড়ে দিলেন, সুবীর নামে কাউকে চেনেন? মীনাক্ষী তার স্বামীর দিকে একবার তাকালো। তার স্বামী রক্ত লাল চোখে কটমট করে তার দিকে তাকিয়ে আছে। সেদিক থেকে মুখ ফিরিয়ে দারোগা বাবুর সামনে এমন একটা মুখের ভঙ্গি করল যেন নামটা সে এই প্রথম শুনছে। আপনি নামটা প্রথম শুনছেন, তাই তো? মীনাক্ষী ওপর নিচে ঘাড় নাড়ালো, অর্থাৎ সত্যি সে এই নামটা প্রথম শুনছে। এসব হচ্ছেটাকে? হুঙ্কার দিয়ে উঠল চঞ্চল। এরপর দারোগা বাবু এবং মীনাক্ষীর প্রশ্ন উত্তরের তীব্রতা যত বাড়তে লাগলো, তার সাথে বাড়তে লাগলো সুমন্তর চিন্তা এবং চঞ্চলের রাগী গম্ভীর কণ্ঠস্বরের শাসানি। কিন্তু এত চেষ্টা করেও দারোগা বাবু যখন মীনাক্ষীকে এক দণ্ড টলাতে পারলেন না, তখন হয়তো কোথাও একটা ভুল হয়েছে এই ভেবে সম্মানের খাতিরে চঞ্চলের শেষ শাসানি মুখ বন্ধ রেখে সহ্য করে সুমন্তকে নিয়ে আবার থানায় ফিরে এলেন। সুমন্ত হতবাক হয়ে সেই যে মুখ বন্ধ করেছিল রামপুরহাট থানা থেকে বাড়ি ফেরার পথেও,
একটা শব্দ উচ্চারণ করেনি। তার মনে হাজার প্রশ্নের মাঝেও একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল, ছেলেটা তাহলে গেল কোথায়? সেদিন রাতেও মীনাক্ষী ও তার স্বামী সন্ধ্যের পরই রাতের খাওয়া শেষ করে নিয়েছে। ইদানিং খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করছে তারা। পায়ের নুপুর বাজিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠল মীনাক্ষী। স্নিগ্ধ বায়ু গায়ে আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে। ছাদের কার্নিশে হেলান দিয়ে আকাশ ভর্তি তারার দিকে তাকিয়ে নতুন ব্যবসায় আসা প্রাথমিক সাফল্যের কথা ভাবতে লাগলো। প্রথম হলেও কার্যক্ষেত্রে কোনো ত্রুটি তার হয়নি। আমি যখন স্টেশনে গেলাম তখন কেউ চিনতে পারেনি তো। মুখের ওপর তো কাপড় বেঁধে গিয়েছিলাম, বলা যায় না। অনেকে আবার আমার চোখ দেখেও চিনে যেতে পারে। আমাকে দেখলে যে অনেকেই চোখ সরাতে পারে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমার রূপ যে আগের মতোই, তুই আগের তুলনায় আরো আকর্ষিত হয়েছে, সেটা ভেবেই আমার খুব লজ্জা করছে। সুবীরও কি আমার এই রূপ দেখে পাগল হয়েছিল, নাকি সে আমাকে সত্যি সত্যি ভালোবাসত? না, ভালোবাসা হতেই পারে না। আমার মতো মেয়েরা ভালোবাসা পায় না। যদি কেউ বা ভালোবাসার ছলনা করে, আমার মনে হয় তাদের চাহিদা পূরণ হয়ে গেলে আবার আমাকে ছুঁড়ে ফেলতো। এদের মনোভাবটা এইরকম। এরা চায় সবাই, না পেলে বলে আঙুর ফল টক। কিন্তু সুবীর, ওর চোখে তো সেরকম কোনো লালসা দেখিনি। ট্রেন থেকে স্টেশনে নামতে আমি যখন ওর হাতটা ধরলাম, ও একটু ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিল, বিশেষত এক অচেনা মুখ ঢাকা মহিলাকে দেখে। তখনই কি ওর ভদ্রতার পরিচয় দেয়নি ও? হাত সরিয়ে নেওয়া সত্ত্বেও ওকে জোর করে টেনে স্টেশনের বাইরে অন্ধকার নির্জন স্থানে নিয়ে এলাম। মুখের কাপড়টা সরিয়ে আমার মুখটা দেখালাম। তখন ওর দু চোখের মনের ওপরে যে কম্পমান তরঙ্গের পর্দা নেমে এসেছিল, সেটা অভিনয় কোনো মতেই ছিল না। এরপর ও যেভাবে আমাকে জড়িয়ে ধরলো, সেটার মধ্যে ছিল এক গভীর স্নেহ ও নিখাত ভালোবাসা। সেটা অনুভব করেই হয়তো আমিও সে আদরে এতটাই মশগুল হয়ে পড়েছিলাম যে সন্ধ্যার চারিদিকে অন্ধকার নেমে এসেছে তা বুঝতেই পারিনি। গাড়িটা জোর হর্ন দিয়ে পেছনের রাস্তা দিয়ে চলে যেতে সেই আওয়াজে আমার সম্বিত ফিরল। ধাতস্থ হয়ে আমি বলেছিলাম, চলো, আর দেরি নয়, সবাই জানতে পারলে আবার খুঁজতে আসবে। ও শুধু একটা কথাই আমাকে জিজ্ঞাসা করেছিল, কোথায়? আমি বলেছিলাম, কোনো প্রশ্ন না করে বিশ্বাস করে আমার হাতটা ধরো। মুহূর্তে শক্ত করে আমার হাতটা ধরেছিল। আমি এক মুহূর্ত আর নষ্ট করিনি। সেই নির্জন স্থান দিয়ে হাঁটতে শুরু করেছিলাম। প্রথমে বেনেপাড়ার মা মনসার মন্দিরটি পেরিয়ে, তারপর বড় পুকুর ডোবাটার পাশ দিয়ে জঙ্গলের রাস্তায় নেমে আমি ওকে বলেছিলাম টর্চ জ্বালাতে। তাড়াহুড়োর মাথায় আমি আনতে ভুলে গিয়েছিলাম। তখনই ও ওর মোবাইলটা বার করেছিল। আমি আটকে উঠে প্রশ্ন করেছিলাম, তোমার মোবাইলটা কি এখনো অন আছে? তাতে ও বোকার মতো ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল। আমি ওর মাথায় একটা চাটি মেরে বলেছিলাম সিমটা খুলে ফেলে দিতে। চাকরের মতো আমার আদেশ পালন করেছিল। জঙ্গলে বেশ কিছুটা গভীরে এসে আমাকে
আমাকে প্রশ্ন করেছিল যে আমরা এদিকে কোথায় যাচ্ছি। আমি বলেছিলাম এই জঙ্গলে একটি পুরো মন্দিরে এক যোগী পুরুষ বসবাস করেন, তাকে সাক্ষী রেখেই আমরা বিবাহ সম্পন্ন করব। তারপর তার বলে দেওয়া রাস্তা মতোই আমরা পালাবো। কথাটা শেষ হতেই আলোতে দেখেছিলাম আমরা উভয়ই, কম্পমান আগুনের আলো। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করতে ও যেমন এদিক ওদিক ঘুরে তাকাচ্ছিল, সেটা দেখে স্পষ্টই ওর মনের প্রশ্নটি আমি বুঝতে পেরেছিলাম। এই নির্জন ভেঙে পড়া মন্দিরে কোনো মানুষ থাকে কি করে? সাপ খোপ যে কোনো মুহূর্তে বেরিয়ে আক্রমণ করতে পারে, কিন্তু ভেতরে প্রবেশ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে ধ্যানরত যে ভীষণ দর্শন যোগী পুরুষকে দেখলো, তাতে ওর মনের ভয়ের সাথে ভক্তির উৎপত্তি হয়েছিল। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই হয়েছিল। যদি নাই হয়ে থাকবে, তাহলে আমি কোনো কিছু না বলা সত্ত্বেও কাঁধে একটা মাটিতে রেখে কেন দুহাত জোর করে অগ্নিকুণ্ডের সামনে বসেছিল? মহাপুরুষ অবশ্য নূপুরের শব্দ পাওয়া মাত্রই দু চোখের পাতা উন্মুক্ত করেছিলেন এবং হুঙ্কার দিয়ে সুবীরকে বলেছিলেন, 7 জনমের বন্ধন তোদের দুজনের, ত্রিকাল হতে লিখিত তোদের ভাগ্য। কোনো মানুষের সাধ্য নেই তোদের মিলনে বাধা হয়ে দাঁড়ানোর। সমস্যার সমাধান যদি এত সহজই হতো, তাহলে ভগবান তোদের দুজনকে আমার কাছে পাঠাতো না। তোরা কি চাস না দুজনে নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতে? তুই কি চাস না পর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর তোর উপর যে ঝড় আসছে তার থেকে চিরতরে মুক্তি পেতে? তোরা কি চাস না তোদের ভালোবাসার ফলকে সারা জীবন সুখী রাখতে? মাথাটা ধীরে ধীরে মাটির দিকে ঝুঁকে পড়ছিল সুবীরের। চোখ না তুলে ওপর নিচ ঘাড় তুলিয়েছিল। একটি যজ্ঞ করতে হবে, তোকেও প্রয়োজন, তাহলে সব ঠিক হয়ে যাবে। কোনো বাধা বিপত্তি ভবিষ্যতে আসবে না। প্রথমে তোর অশুদ্ধ পোশাক ত্যাগ করে আমার এই শুভ্র ধুতিটা ধারণ কর। সময় নষ্ট না করে সুবীর তাই করল। মন্দিরের সামান্য অন্ধকার অংশে গিয়ে তার পোশাক বদল করে খালি গায়ে শুভ্র ধুতি পরে ফিরে এলো। মহাপুরুষ স্বস্থান থেকে উঠে মুখে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে করতে ওর গায়ের উপর গঙ্গা জল ছেটালেন। জলে ফোঁটা পড়তে সুবীরের সারা গায়ে কাটা ফুটে উঠতে দেখেছিলাম। এরপর মহাপুরুষ তার নিজের গলা থেকে মোটা রুদ্রাক্ষের মালাগুলির মধ্যে একটি মালা ওকে পরিয়ে দেন। কপালে এঁকে দেন লাল সিঁদুরের তিলক। এরপর দাঁড়াতে বলেন অগ্নিকুণ্ডের ঠিক সামনে প্রস্তুত করা এক প্রকার একটি জটিল নকশার ওপরে। সেই আজ্ঞা পালন করলে মরার মাথার খুলিতে করে এক বিশেষ প্রকার মাদক পানীয় মহাপুরুষ এগিয়ে দেন ওর দিকে। ও সেটা মুখের কাছে নিয়ে গেছিল বটে, কিন্তু পরক্ষণে ওর ভাব দেখে মনে হয়েছিল ও সেটা পান করতে দ্বিধাবোধ করছে। আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, অর্থাৎ এটা পান করা কি ঠিক হবে? আমিও আমার করুণ নেশা লাগানো দৃষ্টি ফেরালাম ওর দিকে। বোঝাতে চাইলাম অন্তত আমার জন্যে না করো না। ও তৎক্ষণাৎ একটা গভীর নিঃশ্বাস নিয়ে ঠক ঠক করে পান করলো মাদকটি। মহাপুরুষ ওর হাত থেকে মরার খুলিটি নিতে নিতে বলেছিলেন, এবার তুমি ডান পা বাঁ পায়ের হাঁটুর উপর রেখে এক পায়ে ভর দিয়ে দাঁড়াও। 2 হাত জোর করে মাথার উপর তুলে
চোখ বন্ধ করে কল্পনা করতে থাকো তোমার ও মীনাক্ষীর অপূর্ব ভবিষ্যতের কথা। খবরদার! কোনো আওয়াজ শুনলে বা কেউ তোমার নাম ধরে ডাকলেও চোখ খুলবে না, পা নামাবে না। আমি বারবার বারণ করছি। এইবারও মহাপুরুষের আজ্ঞা মতো কাজ করল। মহাপুরুষ সামনে বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছেন। আমি দেখে অবাক হলাম। এভাবে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মুখের কথা নয়, পদ্ধতিটি খুবই বেদনাদায়ক। কিন্তু সুবীর এক বিন্দু বিচলিত বোধ করছে না, তেমনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি ধরনের মধুর ভবিষ্যতের কল্পনা সাজাচ্ছে সেটা ওই জানে। এই সময় হঠাৎ জঙ্গলের শুকনো পাতার উপরে কার যেন পদধ্বনি শুনতে পাওয়া গেল। খস খস আওয়াজটা ক্রমশ এদিকেই যেন এগিয়ে আসছে। সুবীরের দিকে তাকালাম। ওর বন্ধ দুই চোখের পাতার উপরে ভুরুজোড়া সামান্য কুচকেছে, অর্থাৎ শব্দটা সেও শুনতে পেয়েছে। মহাপুরুষ তার মন্ত্র উচ্চারণের গতি আরো তীব্র করলেন। শব্দটা খুব কাছে চলে এলো। কেউ জানে না, কোনো হিংস্র জন্তু শিকার ধরার জন্য ক্রমশ এগিয়ে আসছে। তার কিছুক্ষণের মধ্যে সেটাকে দেখা যাবে। হঠাৎ সুবীর এবার টলমল করে উঠল এবং পরমুহূর্তে সশব্দে হাঁটু দুটো মাটিতে বসে পড়ল। মহাপুরুষ আর মন্ত্র পাঠ করছেন না। সুবীরের সারা দেহ কাঁপছে থরথর করে। সেটা ভয় না বেদনায় বলতে পারবো না। বন্ধ দুই চোখের পাতা ধীরে ধীরে খুলে তাকালো সামনের দিকে। তার দৃষ্টি ঘোলাটে। কাঁপা কাঁপা দুটি হাত দিয়ে চোখ দুটো রগড়ে আবার তাকাতে যাবে এমন সময় মহাপুরুষ ওর পেছন থেকে একটা ছুঁচালো লোহার দণ্ড গেঁথে দিল ওর পিঠের মধ্যে। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। অসহনীয় আঘাতে ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে কালো মনে দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইল। হয়তো এই সময় ও বেশ অবাকই হয়েছিল সম্মুখে আমাকে অবিচলিত ও হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। আমার শুধুই মনে হচ্ছিল এই মুহূর্তটাকেও কি ও স্বপ্ন বলে ভুল করছে না তো? মনে করলি বা কি? পায়ের শব্দটা এবার একদম আমার পেছনে চলে এলো। আমি অবশ্য ভয় পেলাম না, কারণ জানতাম সেই শব্দটি কোনো জীবজন্তুর পায়ের নয়। সুদর্শন যুবকটি যখন আমার পাশে এসে দাঁড়ালো তখন সুবীর হয়তো আরো অবাক হয়ে থাকবে। হয়তো তার মনে প্রশ্ন জেগে থাকবে, যুবকটি কে? না, সে নিরাশ হয়নি। তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন মহাপুরুষ স্বয়ং। ওর পেছন থেকে সামনে এসে মহাপুরুষ যখন তার নকল জটা আর দাড়ি খুলে ফেললেন তখন সবাই নিশ্চয়ই তাকে চিনে থাকবে। কেনই বা চিনবে না? মীনাক্ষীর কুৎসিত দর্শন স্বামীকে সেও তো এর আগে কতবার দেখেছে। চোখের মনে কপালে তুলে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সেই যুবকটিকে বলা আমার স্বামীর কথাগুলো আমি নিশ্চিত সুবীর শুনেছিল। ডাক্তার, এই লাশটা একেবারে তাজা। তোমার চোখের সামনেই মরছে। বৃদ্ধ নয়, যুবক, সেটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এবারে 4 লাখ নেব। ডাক্তারবাবু বললেন 4 লাখ দিতে পারবেন না, কারণ লাশটির চোখ, ফুসফুস, কিডনি সমস্ত কিছু ভালো থাকলেও হৃৎপিণ্ডটা ফুটো হয়ে গেছে। আমি জানতাম এটাই হবে। রডটা গেঁথে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না।
প্রথমে পান করানো বিষটি ধীরে ধীরে কাজ ছাড়ত। প্রতিক্রিয়া তো শুরু হয়েও গিয়েছিল, শুধু শুধু তাড়াহুড়ো করতে গেল। লোকটা তো গোয়ার গোবিন্দ না। আমার একটা কথা, এই 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 বউ, কি তো রসের কথা ভাবছিস? হ্যাঁ, কোথায় ডুবে রয়েছিস? কিরে? কোথাও না। কি বলবে বলো? একটু ঝাঁঝকানি দিয়েই বলল মীনাক্ষী। কি বলবো মানে? হ্যাঁ, তুই যে বললি আজ আবার একটা মুরগি আসবে, ভুলে গেলি নাকি শালি? এই, না না, ভুলিনি। তুমি চলো, আমি আসছি। আর কবে আসবে? হ্যাঁ, রাত ফুরিয়ে গেলে। শালি, চল। মীনাক্ষী বুঝল লোকটা আবার তাকে গালাগালি দিতে শুরু করলে থামবে না। অগত্যা তখনই তাকে নিচে নেমে আসতে হলো। মিনিটের মধ্যেই অগোছালো শাড়িটা গুছিয়ে পরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মাথার খোলা চুল দু হাত দিয়ে জড়াতে জড়াতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে দেখল তার স্বামী যথারীতি নকল চুল, দাড়ি এবং পোশাকের পুঁটুলিটা হাতে নিয়েছে। আরে না না, আজ এসব নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? দরকার নেই কেন? হ্যাঁ, আজ পরিকল্পনাটা একটু অন্যরকম করেছি। আর ধরা পড়লে না, আর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো, চেনো না আমায়। না গো, ধরা পড়বো না। তুমি দেখো, তাছাড়া আজকে বেশি সময় লাগবে না। যে সময় লাগবে না। চল। ঢং ঢং করে ঘড়িতে 9টার ঘন্টা বাজতেই বাড়ির মূল দরজা অতি সন্তর্পণে খুলে দুই স্বামী স্ত্রী বাইরে বেরিয়ে এসে রাস্তায় নামলো। তারপর আবার তেমনি নিঃশব্দে দরজা বন্ধ করলো, তালা দিল না। তাতে অন্যান্য মানুষের সন্দেহ বাড়তে পারে। টর্চ না জ্বালিয়ে প্রায় অন্ধকারময় পথে বিড়ালের মতো শব্দহীন 4 পা চালিয়ে গ্রামের শেষ মাথায় এসে জঙ্গলের পথে নামল। এবার টর্চ জ্বালানো হলো। তারপর আবার খসখস শব্দ উঠল। কিছু দূর চলার পর চঞ্চল প্রশ্ন করল, কিরে, পরিকল্পনাটা বললি না তো? তাছাড়া কোথায় চলেছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছি আমায়? বড় মন্দিরে। ওখানে কি ফুর্তি করতে যাচ্ছিস? মুরগিটাকে কখন আনবি? সেও এসে যাবে, চিন্তা নেই। কোথায়? ওখানে? হ্যাঁ। আর যদি না আসে না? চঞ্চল ভ্রু কুঁচকে ভাববার চেষ্টা করল পরিকল্পনাটা কি হতে পারে মীনাক্ষীর, কিন্তু শত ভেবেও কিছুই বের করতে পারল না। ততক্ষণে অন্ধকারের মধ্যেই মন্দিরের ভেঙে পড়া বড় বড় থাম্বাগুলিকে আবছা দেখা গেল। তারা দুজনেই ক্রমশ মন্দিরের কাছাকাছি চলে এলো। টর্চের আলো এদিক ওদিক ফেলে ভাঙা সিঁড়িতে ছড়িয়ে থাকা চুন সুরকির ওপর দিয়ে দুজনে উঠে এলো আগের দিনের সেই চাতালটির উপর। মাঝ বরাবর এসে মীনাক্ষী হঠাৎ বলে উঠল, এই দেখো, মনে হচ্ছে না কালকে রক্তটা ভালো করে ঠিক পরিষ্কার হয়নি? ওইখানটায় দেখো। কই? বলে চঞ্চল টর্চটা সেদিকে বাড়িয়ে যেই মাথাটা হেট করেছে, তখনই নিজের অজান্তেই মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। সারা দেহে হঠাৎই এক তীব্র অসহ্য যন্ত্রণার অনুভব হতে থাকলো। ঠিক যে জায়গাটায় যন্ত্রণার মাত্রা সব থেকে বেশি, সেখানে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল তার বুকের ঠিক মাঝখান থেকে বাইরের দিকে বেরিয়ে রয়েছে একটি লোহার তীক্ষ্ণ ফলা। তরল রক্ত ফলার ডগ পর্যন্ত এসে বিন্দু বিন্দু করে নিচে পড়ে যাচ্ছে। হাত থেকে জ্বলন্ত টর্চটা
খসে পড়ল মাটিতে। হাঁটু মুড়ে বসে পড়ল চঞ্চল। তার প্রাণবায়ু ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। কুৎসিত কালো মুখটা অসীম বিকৃত হয়ে বাঁচবার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এটা কি করে সম্ভব? শেষ পর্যন্ত মীনাক্ষী তারই প্রাণ নেওয়ার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু কেন? উদ্দেশ্যই বা কি? এমন সময় মীনাক্ষী চঞ্চলের সামনে এসে দাঁড়ালো। টর্চের আলোয় ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে দেখে চঞ্চল রক্তাক্ত হাতটা তার দিকে বাড়িয়ে যেন প্রাণ ভিক্ষাই চাইল, কিন্তু পরক্ষণেই আবার সে ধীরে ধীরে হাতটা নামিয়ে আনলো। কারণ আর কিছুই নয়, এই মাত্র মীনাক্ষীর পাশে যে সুদর্শন যুবকটি এসে দাঁড়ালো তাকে চঞ্চল খুব ভালোভাবে চেনে। ডাক্তার। মুহূর্তেই ও মীনাক্ষীকে কাছে টেনে নিয়ে হাত দিয়ে থুতনিটা ওপরের দিকে তুলে চোখে চোখ রেখে নরম সুরে প্রশ্ন করল, সুন্দরী, এই লাশটার জন্য তুমি কত চাও? 4 লাখ না 5 লাখ? এতদিনের জমানো কান্নার বহিঃপ্রকাশ ঘটিয়ে মীনাক্ষী যুবক ডাক্তারকে জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু চাই না, শুধু শুধু ওই পিশাচটার হাত থেকে আমাকে উদ্ধার করো। আমি বাঁচতে চাই, আমাকে উদ্ধার করো, আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে সারা জীবন সুখে থাকতে চাই, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। চঞ্চলের বিশাল নিষ্প্রাণ দেহটা সশব্দে পড়ল মন্দিরের চাতালে। জঙ্গলের পেঁচা কর্কশ শব্দে ডেকে উঠে প্রহরের সমাপ্তি বার্তা দিয়ে গেল। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গল্পের সাথে। ততদিন সকলে সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ।